বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জিয়াউল কবির সুমন। আর আমার সাথে আজ স্টুডিওতে দুজন অতিথি আছেন। আমার বাম পাশে আছেন অবসরপ্রাপ্ত উইং কমান্ডার এম সালাউদ্দিন চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আর তার পাশে আছেন দি ফিনান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি জনাব এম আজিজুর রহমান। রিপন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। তো শুরুতে আমরা আলোচনায় যাওয়ার আগে আমরা আমাদের বৈশাখীর সর্বশেষ যে শিরোনামগুলো এগুলো একটু দেখে নিচ্ছি। তুচ্ছ কারণেই সংঘর্ষে জড়ায় ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা, জনভোগান্তি আর বাণিজ্য ক্ষতি হাজার কোটি। পারভেজ হত্যায় 2 ছাত্রীকে খুঁজছে র্যাব। অবশেষে কুয়েট ভিসি প্রভিসির পদত্যাগ নিয়ম বহির্ভূত দাবি শিক্ষক সমিতির। 9 দিন পর মুক্তি পেল চবির 5 শিক্ষার্থী। ছাত্র জনতার কাঙ্ক্ষিত গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর ঐকমত্য কমিশন। সংস্কারের অপেক্ষায় না থেকে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি। নতুন বাংলাদেশ গড়তে কাতারের কাছে আর্থিক ও প্রযুক্তির সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ সফর স্থগিত করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। এবং বিএনপি সংস্কারমুখী দল, স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে 31 দফা দেয় বিএনপি, বললেন তারেক রহমান। দেশ সেবার সুযোগ চাইলেন ডাক্তার শফিকুর রহমান। শিরোনামগুলো দেখে নিলাম। আমাদের আজকের যে বিষয় সেটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা ও সাম্প্রতিক বিষয়। তো আমরা শুরুতে দর্শক মণ্ডলী আরেকটি কথা বলে রাখি যে আমাদের অনুষ্ঠান আপনারা বৈশাখী টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একযোগে সম্প্রচারিত হচ্ছে এবং আপনারা চাইলে যে কোনো মতামত রাখতে পারেন। তো শুরুতে আমরা জনাব চৌধুরী আপনার কাছে যাই। সেটি হচ্ছে আমরা সাম্প্রতিক আমাদের আজকে যেই কারণে আমরা টপিকটা সিলেক্ট করেছি সেটি হচ্ছে সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় বড় সংঘর্ষ সূচনা হচ্ছে, তারপরে ছাত্রছাত্রীদের নানা ধরনের দাবি। তো এই যে অস্থিরতা, এক ধরনের শিক্ষার্থীদের মধ্যে যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে, এটি কেন এবং এর কারণ কি বলে মনে করেন আপনি? ধন্যবাদ। আসলে ওই সরাসরি এই যে অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে যাওয়ার আগে আমরা একটু পেছনে যেতে হবে। যে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা একটা বিশেষ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। কারণ নজিরবিহীন একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা পরিবর্তন এসছে এবং সেই পরিবর্তিত পরিস্থিতিতে নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন। তো যার ফলে হয়েছে কি, সেই গণ অভ্যুত্থানে কিন্তু সমগ্র জাতি এক ঐক্যবদ্ধভাবে পথে নেমেছিলেন, কিন্তু মূল নেতৃত্বে ছাত্ররা এগিয়েছিলেন। যার ফলে হয় কি, এই নতুন সরকার গঠনের পরে কিন্তু ছাত্রদের মাঝখান থেকে 3 জনকে উপদেষ্টা করলেন। এর মধ্যে একজন উপদেষ্টা পদত্যাগ করে রাজনৈতিক দল করলেন। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, ছাত্র সমাজের মধ্যে কিন্তু একটা মনস্তাত্ত্বিক, শুধু তাই নয় যে 6টি সংস্কার কমিশন করা হয়েছে সেখানেও কিন্তু ছাত্র প্রতিনিধি রয়েছে, রাইট। তো তাতে হয়েছে কি, ছাত্র সমাজের মধ্যে একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন এসছে, যেটাকে চেকস অ্যান্ড ব্যালেন্স করার দায়িত্বে কিন্তু বর্তমানে দায়িত্বপ্রাপ্ত সরকারের প্রতিটি উপদেষ্টা এবং অন্যান্য যারা বিশেষজ্ঞ আছেন। কারণ কি, একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি যুদ্ধক্ষেত্রে আবেগের প্রয়োজন আছে, বিপ্লবে আবেগের প্রয়োজন আছে, কিন্তু যখন একটা বিপ্লবকে আপনি একটা সমাপ্তির দিকে নিয়ে যে নতুন একটা কাঠামো তৈরিতে বা একটা প্রশাসন যন্ত্র তৈরি করবেন, সেখানে কিন্তু আবেগের চেয়ে আপনার আসবে আপনার পরিপক্কতা, অভিজ্ঞতা, নিয়ম শৃঙ্খলা, সব কিছু। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই জিনিসটা এমনভাবে ছড়িয়ে গেছে ছাত্রদের মাঝে যে তারা যেতেই চাচ্ছে, তারা দাবি আদায় করবে, সেটা নিয়মের মধ্যে পড়ুক কিন্তু নিয়মের বাইরে আদায় করেই নিচ্ছে। আমি একটা উদাহরণ দিচ্ছি যে কুয়েটের যে ঘটনাটা, ঠিক আছে, তাদের দাবি ছিল যে এই শিক্ষাঙ্গনে কোনো ছাত্র রাজনীতি হবে না। সেটার পক্ষে তারা কিছু ঝামেলা হয়েছিল গত ফেব্রুয়ারিতে 18 তারিখে। সো যার ফলশ্রুতিতে 37 জন ছাত্রকে সাময়িকভাবে বরখাস্ত করেছে, তারা সেটার বিরুদ্ধে আন্দোলন করেছে। এখন আমি দেখেছি শিক্ষা উপদেষ্টা নিজে ওখানে গিয়েছেন, গিয়ে বলেছেন যে একটা তদন্ত কমিশন হবে, দোষীদেরকে শাস্তি দেওয়া হবে। এই পর্যন্ত ঠিক আছে, বা সেখানে কিন্তু ওনারা থাকতে পারেননি। ছাত্রদের দাবির মুখে ভিসি এবং প্রভিসিকে পদত্যাগ করতে হয়েছে। এই জিনিসটা কিন্তু খুব একটা ভালো বার্তা দিচ্ছে না। কারণ কি, যখন বলা হয়েছে যে একটা তদন্ত কমিটির মাধ্যমে আমরা বের করবো যে দোষী কারা এবং তাদেরকে কী পরিমাণ শাস্তি দেওয়া যায়, সেইটুকু সময় কিন্তু ছাত্ররা অপেক্ষা করেনি। সো ইটস এ রং মেসেজ ইজ গিভেন টু টু এভরিওয়ান, যেটা ভালো না আমাদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। এই নাম্বার 1। নাম্বার 2 হলো, দেখেন, এছাড়া এই যে ছাত্ররা যে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে নামছে, পলিটেকনিক ইনস্টিটিউটের দেখলাম যে তারা 6 দফা দাবিতে নেমেছে। আমি দাবিগুলো পড়ে দেখেছি, এর মধ্যে সবগুলো দাবি কিন্তু এই মুহূর্তে মেটানো সম্ভব না। আপনি
প্রশিক্ষণের মেয়াদ 4 বছর করবেন, ইংলিশ ভার্সনে যাবেন, ইটস এ গুড ডিমান্ড। কিন্তু আপনি সময় সাপেক্ষ, রাতারাতি এটা রাতারাতি তো হবে করতে না। পারছেন না। Right. কিন্তু তারা যদি ওইটাতে অ্যাডামেন্ট থাকে যে না আমরা দাবিটা আদায় করে নেব, তাহলে কিন্তু আমরা মানে কি বলি যে যে চারিদিকে যে দুষ্ট ক্ষতগুলো সৃষ্টি হয়েছে, যে ক্ষতগুলোকে আপনার নিরাময় করার জন্য প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সবাই রাত দিন চেষ্টা করে যাচ্ছে, এটা কিন্তু বিলম্বিত হবে। আপনার খেয়াল রাখতে হবে এই ছাত্রদের আন্দোলনের নামে তুচ্ছ ঘটনা নিয়ে, যে প্রাইম এশিয়াতে দেখেন একটা ঘটনা ঘটে গেল, একটা ছাত্র জাহিদুল। নিহত হলো, এই যে ঢাকা কলেজ সিটি কলেজের মধ্যে যে একটা ঝামেলা লেগে গেল, এর পিছনে কিন্তু উস্কানি দেওয়ার, এখানে তেল ঢালার, পেট্রোল ঢালার জন্য কিন্তু আমি সরাসরি বলি, দর্শকরা হয়তো কীভাবে নেবেন জানি না, এই পতিত সরকারের লোকজনের কি হাত নেই, এলিমেন্টস কি নেই? অবশ্যই আছে। কারণ ছাত্রলোক নিষিদ্ধ হয়েছে, তাদের নেতাদেরকে তো আপনারা চেনেন, কিন্তু কর্মীদেরকে তো চেনেন না, সমর্থকদের তো আপনি চেনেন না। সবাই এদের মধ্যে ভিড়ে ঢুকে এখানে উস্কানি দেবে, একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে, যেটা আমরা দেখে আসছি প্রথম থেকে। ইফ আই এম নট রং, যেদিন এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয় তারপর থেকে বোধহয় 150টার বেশি আন্দোলন হয়েছে ছোটোখাটো। মানুষ, লোকজন স্যাটায়ার করে অনেক নাম দিচ্ছে, কিন্তু বাস্তবতা এটা হলো রূঢ় বাস্তবতা। কখনো এরা আসছে আপনার অটোরিকশা লীগ, কখনো আসছে ব্যাটারি লীগ, কখনো আনসার লীগ, কখনো আফসুস লীগ, কখনো আগেই ভালো ছিলাম লীগ, মানে এই স্যাটায়ার করে লোকজন বলছে, কিন্তু এটাই রূঢ় বাস্তবতা যে তারা বিভিন্নভাবে রূপ পাল্টে খোলস মানে বদলিয়ে এই জিনিসগুলি অস্থির স্যাটায়ার করে এটাও তো বলা যায় যে তাদের এই সরকারের প্রতি তাদের আস্থা বেশি, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলেই তারা তাদের সব দাবি দেওয়া যদি আদায় করে নেওয়া যায়। হ্যাঁ, ওইটা তো তারা সুযোগ দিবে, কিন্তু তাদের উদ্দেশ্য তো শুধু দাবি দেওয়াটা না, মানে আমি ওদের কথা বলছি বিভিন্ন লীগের, যে একটা অস্থির পরিবেশ সৃষ্টি করে তারা তাদের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবে এবং করে যাচ্ছে। এবং তাদের সবচেয়ে বড় সাপোর্ট যেটা, এটা তো আর লক্ষ্য ছাপা বা ডিপ্লোমেটিক ওয়েতে বলার কিছু নেই। আপনি পশ্চিমবাংলার গণমাধ্যমগুলি সুইচ করলে দেখবেন সারাক্ষণই শুধু বাংলাদেশ নিয়ে কথা হচ্ছে, এবং অ্যাজ ইফ আগামীকালকেই আমরা ওই পতিত সরকারের যে উনি আশ্রয় নিয়েছেন তাকে এসে বসিয়ে দিলে আর এই গণমাধ্যম নিয়ে এসে কথাবার্তা হবে না। তো দেখেন এই সরকারকে অনেকগুলি বড় বড় চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে। এখন আপনি দেখেন আওয়ামী লীগ যখন মানে পতন ঘটে এবং তারা পালিয়ে যায়, তখন রিজার্ভের পরিমাণ বোধহয় ছিল 10 বিলিয়ন। খেয়াল করেন, $3.1 বিলিয়ন ছিল শুধু জ্বালানি এবং বিদ্যুৎ খাতের কি বলে বকেয়া। সেটাই 8 মাসে 9 মাসে কমিয়ে 1 বিলিয়নের নিচে এসছে, এবং আমাদের রিজার্ভ সম্ভবত উনি আরও ভালো বলতে পারেন 26 বিলিয়নের কাছাকাছি চলে এসছে। তো এই কাজগুলো কিন্তু হচ্ছে ধীরে ধীরে। আচ্ছা, আমরা আরও আলোচনা করব একটা প্রাসঙ্গিক বিষয় আমাদের জনাব আজিজুর রহমান আপনার কাছে, সেটি হচ্ছে এই যে আন্দোলন সংগ্রামগুলো হচ্ছে বিশেষ করে ঢাকা কলেজের যেই বা ঢাকা কলেজ সিটি কলেজের মাঝখানে, তো সেই আপনি জানেন যে ওই রাস্তাটা বাংলাদেশের অন্যতম একটা ব্যস্ত এবং ব্যবসায়ী একটা হাব যদি আমরা বলি। সেখানে অনেকগুলো মার্কেট, অনেক নানা ধরনের ফুটপাতে ব্যবসায়ীরা আছেন, তারা বড় বড় মার্কেট আছে। তো সেই জায়গাগুলোতে ব্যবসায়ীরা যে এই আন্দোলন সংগ্রামের ফলে তাদের যে ক্ষতির পরিমাণ, সেটা আমরা যতটুকু একটা রিপোর্ট করিয়েছি সেটি অন্তত 1000 কোটি টাকা। এই যে লোকসান বা এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন কমার্শিয়াল অ্যাসপেক্ট? না, এটা আসলে ভেরি আনফরচুনেট। আপনি ঠিকই বলেছেন, ঢাকা এবং সিটি কলেজ, ঢাকা কলেজ এবং সিটি কলেজ ঢাকার প্রাণকেন্দ্র বলা যায়। এবং আমরা জানি যে নিউ মার্কেট, যেটা অনেক প্রায় 100 বছর পুরানো একটা ঐতিহ্যবাহী একটা মার্কেট, এটা ঘিরে কিন্তু তারপরে আছে আপনার এদিকে ঢাকা কলেজ উল্টা দিকে কয়েকটা মার্কেট, ওই পাশে আপনার চন্দ্রিমা রাইট, তারপর বিডিআর পিলখানার ওদিকে আছে একটা সীমান্ত স্কোয়ার, মানে আশেপাশে প্রচুর মার্কেট রয়েছে। নট অনলি দ্যাট, আপনার এ পাশে এলিফ্যান্ট রোডে কিন্তু বেশ কিছু দোকানপাট আছে, মার্কেট আছে, রাভা প্লাজা একটু ওই পাশে, কিন্তু এ পাশে হ্যাঁ এলিফ্যান্ট রোডে আপনার মাল্টিপ্ল্যান সেন্টার আছে, তারপরে আলপনা প্লাজা আছে, অনেক। তো এটা আসলে আমরা কিছুদিন আগেও কিন্তু দেখেছি ঢাকা কলেজ যেমন সিটি কলেজ মারামারি করেছে, এবং খুবই তুচ্ছ তাচ্ছিল্য একটা ঘটনাকে কেন্দ্র করে। এখানে আমার কাছে মনে হয় আপনি যেটা বলেছেন ইকোনমিক যে একটা লস, কারণ যখন মারামারি শুরু হয় তখন কিন্তু সব দোকানপাট ইভেন আপনার যে শপিং মলগুলো কিন্তু বন্ধ করে দেয়। তো বন্ধ করে দেওয়ার পরে আপনার গ্রাহক যারা কাস্টমার তারাও কিন্তু এদিক দিয়ে আসে না। তারপর আপনার যে ভেহিকেল ভ্যান্ডালিজমের একটা স্কোপ থাকে, ভাঙচুর হয়। তো এদিকে শুধু আসলে
বিজনেস এবং ভেহিকেল ট্রান্সপোর্টেশন প্রচুর লস হয় এবং এদিক দিয়ে যখন মানুষের যাতায়াতে প্রবলেম হয় আর সোশ্যাল মিডিয়ার কারণে এগুলো মুহূর্তে কিন্তু ছড়িয়ে জানাজানি যায়। হয়ে যায়। এবং যখন এক জায়গায় ঢাকা শহরে গ্রিডলক তৈরি হয় তো দেখা যায় ওই একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে মারামারি না হলে যে আপনার চেজ অ্যান্ড কাউন্টার চেজ দৌড়াদৌড়ি ধাওয়া পাল্টা দেওয়া পুরো ঢাকা শহর কিন্তু একটা জ্যাম প্যাকড একটা সিটিতে পরিণত হয়। আপনি তখন দেখবেন বিভিন্ন আপনার সিটিতে রোডে কিন্তু জ্যামের ইয়েটা বেড়ে যায়। তো এটা যে ইকোনমিক লস আপনি যেটা বললেন যে মানুষ ঘন্টার পর ঘন্টা ভেহিকেলে বসে থাকে, তারপর দোকানপাট বন্ধ থাকে, এটা তো ইকোনমিক লস আছেই। তারপর আপনি আরেকটা লস যেটা আপনি এডুকেশন লস, শিক্ষাগত যে একটা লস কিন্তু এটা হিউজ, প্রতিষ্ঠান বন্ধ থাকে, ইরিকভারেবল। কারণ এটা আসলে আমরা দেখেছি কিছুদিন আগে দেখলাম যে সিটি কলেজের এক সিনিয়র টিচার বলছেন যে ওনারা স্টুডেন্টদের সতর্ক করেছিলেন কিন্তু মারামারি তারপরে লেগে যায়। তা আমার মনে হয় আসলে গভর্নমেন্ট সহ আরও কিছু ইনস্টিটিউশন এডুকেশন ইনস্টিটিউটগুলো বসে একটা পলিসি বা একটা আপনার গাইডলাইন ফিক্স করা দরকার। কারণ যে কলেজ থেকে যে ইউনিভার্সিটি বলবো না, যেহেতু ওই কলেজগুলোর কথা বলছেন, যে কলেজের স্টুডেন্টগুলো বের হয়ে যায় তাদেরকে আসলে আইডেন্টিফাই করা দরকার। কারণ আপনি ওই সালাউদ্দিন ভাই যেটা বলেছেন যে এখানে একটা স্বার্থান্বেষী মহলে কিন্তু জড়িত থাকতে পারে। দেখা যায় ইন ডিসগাইজ ছাত্রদের রূপ ধারণ করে কিন্তু অন্য কোনো গ্রুপ এসে ইনভলভ হতে পারে। তো এখানে কিন্তু কলেজ এবং কলেজের টিচার, প্রিন্সিপাল, ম্যানেজমেন্টের কিন্তু একটা বড় আপনার রেসপন্সিবিলিটি থাকা দরকার। আমরা দেখেছি যে ল এনফোর্সাররা কিন্তু আপনার ওই চেজ অ্যান্ড কাউন্টার চেজ আপনার প্রতিরোধ করার জন্য যথেষ্ট চেষ্টা করে। সেই ক্ষেত্রে সবসময় পেরে ওঠে না, তারা সবসময় পেরে ওঠে না। তার প্রেক্ষিতে আমরা দেখেছি গাড়ি ঘোড়া ভাঙচুর হয় এবং মাঝে মাঝে আপনার যে পেডেস্ট্রিয়ান যেটা পথচারী তারা আহত হচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে যে লস হচ্ছে এটা আসলে দ্রুত সমাধানের জন্য আমার মনে হয় যে আপনার এডুকেশন অ্যাডভাইজার বলেন, তারপরে বিভিন্ন কলেজের প্রিন্সিপাল, ম্যানেজমেন্ট বসে একটা আপনার আউটলাইন তৈরি করা উচিত, গাইডলাইন, যাতে স্টুডেন্টকে আপনার লোকেট করা, আইডেন্টিফাই করা, কী কারণে হচ্ছে সেটা চেক করা এবং আপনার ক্লাসে এসে যাতে বের হয়ে যান বা আসা, মানে ক্লাসে পার্টিসিপেট করা এবং বের হয়ে যাওয়া সব কিছু একটা সিস্টেমের মধ্যে আনা উচিত। তো এই সিস্টেমের মধ্যে আসলে আনা যাচ্ছে না কেন, এবং এই প্রতিরোধে কি করা যেতে পারে? এখানে ওনার কি আমি একটু অ্যাড করতে চাই আপনি প্রশ্নের উত্তরে। সেটা হলো যে আপনি যদি দেখেন যে বিগত এটা অনেকদিন ধরে এই সমস্যাগুলো বিরাজমান, তো বিশেষ করে যদি আমি বিগত সরকারের 15 বছরের শাসনকালকে ধরি, আপনি খেয়াল করবেন যে বেশ কয়েক বছর আগে ঢাকা ইউনিভার্সিটিতে খুব গণ্ডগোল হলো। তো ছাত্রলীগের এক নারী নেত্রীকে বহিষ্কার করে দিলেন উপাচার্য সাহেব, ঠিক আছে? ভদ্রলোকের নামটা ভুলে গেছি, ওই যে চা সিঙ্গারা সমুচা বলতেন আর কি, ডক্টর আখতারুজ্জামান, সরি হ্যাঁ প্রফেসর আখতারুজ্জামান সাহেব। উনি বের করে দিয়ে খুব মানে কি বলবো খুবই বলিষ্ঠ কণ্ঠে বললেন যে এখানে কোনো অনাচার চলবে না, আমরা শাস্তি বিধান করেছি, আমরা এটা হতে দেব না। এর কি মানে তখন উনি জানতেন না যে ওই ছাত্রীর পরিচয়টা কি। বাট যখন দুদিন পরে বা পরের দিন খবর হলো যে ছাত্রলীগের নেত্রী, তাকে কিন্তু আবার রিইনস্টেট করলেন উনি। তো এই যে একজন ভিসি, মানে কি আমরা ভিসিকে দেখলে মনে হতো যে আমরা সোয়াব কামিয়েছি না, এত সম্মানিত একজন ব্যক্তি, তার ব্যক্তিত্ব, তার জ্ঞান সব কিছু মিলিয়ে। বাট আমরা বিগত 15 বছরে মানে বিগত সরকারের আমলে যে কাণ্ডকীর্তিগুলো দেখেছি, এই আস্তে 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 জিনিসগুলোই অবনতি হয়েছে, ঠিক আছে? শিক্ষাঙ্গনে ছাত্রছাত্রীদের মনে এক ধরনের মনস্তাত্ত্বিক পরিবর্তন এসছে যে আমরা 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 একটা পার্টিকুলার দল করলেই আমাদের সমস্ত চাহিদা মিটে যাবে। এক্ষেত্রে কি দলীয় শিক্ষকদের যে দলীয় লেজবৃত্তি আছে, তারপরে তাদের যেই ছাত্র সংগঠন, তাদের স্বার্থ, সবকিছু মিলিয়ে মানে ভিসি নিয়োগেও তো আপনার যে তাদের যে মেধা যোগ্যতা যে সেটাও তো, এবং শুধু ভিসি না আরো অন্যান্য ক্ষেত্রে মেনটেন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানের যে মানে টিচার বা যারা প্রিন্সিপাল বা প্রফেসর, তাদেরকে ডিরেক্টলি কোনো পলিটিক্যাল পার্টিতে অ্যাফিলিয়েশনটা আসলে টোটালি বন্ধ করা দরকার, সেটা কলেজের টিচার হোক বা ইউনিভার্সিটি টিচার হোক। তাহলে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার একটা ডেভেলপমেন্টের সুযোগ থাকবে। ওইটা তো একটা পয়েন্ট, আমি একটু অ্যাড করি। ওইটা একটা, কিন্তু কোয়ালিটি, শিক্ষকের কোয়ালিটিও তো আপনার ইমপ্রুভ করতে হবে। রিক্রুটমেন্ট প্রসেসটা আপনার একটু করতে হবে। সব বাদ দেন, ভিসি নিয়োগটা বহুদিন ধরে দেখছি যে ঠিক আছে এটা পলিটিক্যালি অ্যাপয়েন্টেড হয়। বাট রিসেন্টলি আমরা যখন পত্রিকায় দেখছি যে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির কিছু কিচ্ছা কাহিনী আসছে,
যে টাকার বিনিময়ে ভিসি নিয়োগ হচ্ছে। 50 লাখ 2 কোটি। আনবিলিভেবল, মানে এটা কিভাবে নেওয়া সম্ভব? মানে আমার ছাত্র যখন দেখবে যে আমি টাকা দিয়ে ভিসি হয়েছি, হি অর শি ইজ নট গোয়িং টু রেসপেক্ট মি। তো সে তো তখন ওইটাই রপ্ত করবে যে আমার ভিসি এখানে বসছে এইভাবে, সো দিস ইজ দ্য শর্টেস্ট পসিবল ওয়ে টু ক্লাইম হায়ার। আর ভিসিরও তো তখন শিক্ষার্থী কি করে সেটার দিকেও নজর কনসেন্ট্রেশন থাকবে, থাকবে না। তার রিকভার করতে হবে সেই টাকাটা। মানে ভেরি আই এম সরি টু সে উইথ ডিউ রেসপেক্ট, যে এটা তো অকল্পনীয় ব্যাপার। মানে এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়েছে, তারপরে আপনি যদি ক্যারিকুলামগুলো দেখেন, আপনার মনে আছে যে প্র্যাকটিক্যাল কাজ করার জন্য ছেলে মেয়েদেরকে ক্লাসে পড়ার কাজ শর্ট করে আলু ভর্তা কীভাবে বানাতে সেটা শেখাবে। প্রগতিশীলতার নামে আপনার যৌন শিক্ষা দেখাচ্ছে, ডেমনস্ট্রেশন দিচ্ছে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে। মানে যার যেটা যে বয়সে যেটা প্রয়োজন নাই সময় উপযোগী শিক্ষাটা আমরা দেওয়া এখন যাবে। প্রস্তুত না মানসিকভাবে, কিন্তু আমরা চাপিয়ে দিচ্ছি। এই যে সময়োপযোগী- জিনিসগুলো হয়েছে, তার সাথে আরো আনুষঙ্গিক জিনিস আছে, অর্থের সমাগম আছে। আপনি একজন ছাত্র নেতা ছাত্রলীগ করছে বা আমি এখন তো ছাত্রদল তো আর নাই, বহু বছর ধরে আমি ছাত্রলীগ, তা একটা ইয়াং ছেলে বয়স 20-21 বছর না, তার পকেটে 5 লাখ 10 লাখ টাকা চেক পাওয়া যাচ্ছে। এই জিনিসগুলো থেকে আমাদেরকে ধীরে ধীরে বেরিয়ে আসতে হবে, আমাদের দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির যে সিচুয়েশন, আপনি কি মনে করেন যে এখানে আরো বল প্রয়োগ করা জরুরি বা এরকম কিছু? সহনশীল বল প্রয়োগটা এটা তো আসলে পৃথিবীর সর্বত্রই হয়, যাতে মানবাধিকার লঙ্ঘন না হয়। তবে একটা জিনিস খেয়াল করবো যে এই গ্র্যাজুয়ালি আমি দেখতে পাচ্ছি যে পুলিশের সাথে সেনাবাহিনী যারা আছে যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিয়ে কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। বাট আরও উন্নতি দরকার। প্রবলেমটা হচ্ছে কি জানেন, অনেক পুলিশ, মানে ইতিহাসে বোধহয় এটা বিরল যে এই 5th আগস্টের পরে অনেক পুলিশ পালিয়ে গেছে। দেখেন কি একটা ঘটনা ঘটেছে বাংলাদেশে, যে মসজিদের ইমাম পালিয়ে গেছে, বাইতুল মোকাররমের খতিব খতিব নাই, পালিয়ে গেছে, মানে প্রধান বিচারপতি নাই, সব ইনস্টিটিউশনের 300 এমপি এমপি তো নেই। হ্যাঁ, নিখোঁজ। এমন একটা পরিস্থিতির মধ্যে থেকে আমাদের উত্তরণের পথে কিন্তু সবাইকে একটু সম্মিলিত সাপোর্ট দিতে হবে, স্পেশালি প্রফেসর। মানে আমি তো সবাইকে বলবো কে কীভাবে নেবে জানি না, উই আর ভেরি লাকি টু হ্যাভ হিম এই ক্রাইসিস মোমেন্টে অ্যাজ এ চিফ অ্যাডভাইজার। ওনাকে সাপোর্ট দিয়ে যাই, একটা স্টিপুলেটেড টাইম উনি দিয়েছেন। অবশ্যই আমাদের নির্বাচনে ফিরতে হবে, গণতন্ত্রকে বাঁচাতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই। বাট এই যে মেরামতের যে কাজটা, এইটুকু করার সময়টুকু বা সাপোর্টটুকু আমাদের দেওয়া উচিত। আচ্ছা, আমরা একটা প্রাসঙ্গিক একটা স্টোরিতে যাই, সেটি হচ্ছে রানা প্লাজার ট্র্যাজেডির 12 বছর পূর্তি হলো আজ। 2013 সালে 1138 জন শ্রমিক মারা যায়, আর আহত হয়েছিলেন প্রায় 2438 জন। হ্যাঁ, তো এটা সেটা নিয়ে যদি রাইট, বলেন এটা যে আপনি দেখেন, আমরাও দেখেছি এটা আমাদের মানে গার্মেন্ট সেক্টরে বা আমাদের টোটাল জাতীয় জীবনে এটার ইম্প্যাক্টটা কেমন ছিল? এটা আসলে যে আপনি দেখবেন যে রানা প্লাজার যে ইনসিডেন্টটা, এটা কিন্তু গ্লোবালি ফোকাসড হয়েছিল। বিভিন্ন আপনার ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন নিউজ পেপার কিন্তু ক্যারি করেছিল, এবং স্বভাবতই আপনার তাদের একটা ফোকাসও রয়েছে যে রানা প্লাজা যে ট্র্যাজেডিটা হলো, এটা কনসিকুয়েন্সটাকে যারা জড়িত তারা আসলে শাস্তি পেল কিনা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা ওভার দ্য লাস্ট 1 ডিকেড মোর 12 বছর কিন্তু আমরা কোনো আপনার প্র্যাকটিক্যাল কোনো ইয়েটা দেখি না, অগ্রগতি দেখি না। আজকে আমরা দেখেছি যে মানে এটা মনে হয় অভিযোগ গঠন হয়েছে হয়তো, কিন্তু আপনার যে কেসের ট্রায়াল পর্যায়ে কিন্তু যায় না। আর এই ইনসিডেন্টের পরপরে আমরা দেখেছি তৎকালীন যে আপনার আওয়ামী লীগ গভর্নমেন্ট, তাদের কিন্তু যে ইনফ্লুয়েন্সিয়াল যে সমস্ত লিডার ছিলেন, ইভেন আপনার তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী মহক আলমগীর, উনি একটা হাস্যকর একটা কথা বলেছিলেন যে বিএনপিরা পিলার নাড়িয়ে দিয়েছিল, তারপরে এটা আপনার বিল্ডিংটা কলাপস করেছে। তো এই সময় আসলে ওই সময়কার গভর্নমেন্টের একটা ইউজুয়াল একটা প্যাটার্ন ছিল, তারা কিন্তু যে কোনো কিছু হলেই বিএনপি জামাতের উপর দোষ চাপিয়ে দিত। তো রানা প্লাজার মতো একটা বড় বিল্ডিং কলাপস করেছে, এবং ওইটা তদন্ত কিছু হয় না, ইমিডিয়েটলি কিন্তু ওই সময়কার যে আওয়ামী লীগের লিডার তারা কিন্তু বলে দিয়েছে যে বিএনপি জামাতের আপনার ম্যানুয়ালি তারা পিলার নাড়িয়ে দিয়েছে, কিন্তু তারপর কলাপস করেছে। এই সমস্ত হাস্যকর ইস্যুগুলোর কারণে কিন্তু আসলে টোটাল যে আপনার যে ট্রায়ালের প্রসেসটা, আমার মনে হয় এটা হ্যাম্পার হয়েছিল, এবং যার প্রেক্ষিতে 12 বছর অতিক্রান্ত হওয়ার পরেও আমরা কিন্তু অগ্রগতি দেখিনি। তো এখনকার আশার বিষয় হচ্ছে, এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে, কেয়ারটেকার গভর্নমেন্ট। আমার মনে হয় যদি এখনকার যে গভর্নমেন্ট আছেন, প্রফেসর ইউনূস চিফ অ্যাডভাইজার, ওনারা যদি এটা প্রপারলি হ্যান্ডেল করেন যে আসলে কি হলো, কেন হলো, কারা দায়ী, এটা হলে আসলে গ্লোবালি যে আমাদের যে একটা আপনার যে ভাবমূর্তি, কারণ আমরা জানি আরএনজি হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য মেইন এক্সপোর্ট আর্নিং সেক্টর, মোর দেন 80%
আমাদের ফরেন কারেন্সি আমরা সম্প্রতি দেখলাম 100 কতটি গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, হ্যাঁ 138 বা এরকম, কিন্তু এট দ্য সেম টাইম আরো কিছু কিন্তু চালু হয়েছে সো এটা 113টা বোধহয় বন্ধ হয়ে গেছে, 138টা চালু চালু হয়েছে হয়েছে এরকম। সো এই সময় মানে এটা আছে আসলে বাংলাদেশের যে আরএনজি সেক্টরের সফলতা এটা বিভিন্ন মানে চড়াই উতরে পেরিয়ে কিন্তু এই অবস্থায় এসছে। বাংলাদেশের যে আপনি দেখবেন রেজিলিয়েন্ট একটা আপনার ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বা ওভারঅল বাংলাদেশ সম্বন্ধে বলা হয় যে একটা রেজিলিয়েন্ট একটা সোসাইটি বা নেশন। তা আমরা দেখেছি যে এর আগে 2008-এ যখন গ্লোবাল রিসেশন হয়েছিল অনেকে আপনার বিভিন্নভাবে মুডিজ বা অন্যান্য S&P বিভিন্ন সময় তারা যে আউটলুক দেখিয়েছিল যে বাংলাদেশও একটা ক্রাইসিসে পড়বে, কিন্তু আসলে সেটা হয়নি। উল্টা বাংলাদেশে কিন্তু গ্রোথ বেড়েছে এবং কনসিস্টেন্টলি যেটা ছিল অ্যাবাভ 6% অ্যান্ড 6.5%। তো তারই ধারাবাহিকতা কিন্তু আরএনজি একটা বড় রোল প্লে করে। কিছুদিন আগে অবশ্য গত বছর আন্দোলন জুলাই আগস্ট এবং আরও কিছু কনসিকুয়েন্সের কারণে এবং হিউজ ক্যাপিটাল ফ্লাইটের কারণে কিন্তু আপনি দেখবেন IMF একটা আউটলুক করেছে যে এক্সিস্টিং ইয়ারে আপনার গ্রোথ রেটটা হবে 3.8%, যেটা বাংলাদেশের শরণার্থী মানে প্রায় 30-35 বছরের মধ্যে লোয়েস্ট। এটার কারণ হচ্ছে যে গত 1-1.5 বছর বা গত কয়েক মাস যাবত যে ভ্যান্ডালিজম ছিল, কিছু অরাজকতা ছিল এবং গত গভর্নমেন্টের শেষের দিকে যে আপনার ক্যাপিটাল ফ্লাইটের একটি ইয়ে ছিল, বিভিন্ন কারণে আপনার ভাঙচুরও দেখেছি, মানে বিভিন্ন আপনার ইনফ্রাস্ট্রাকচারের কলাপস দেখেছি। এটা কিন্তু আশার বিষয় হচ্ছে IMF কিন্তু আগামী বছরের জন্য যে গ্রোথ প্রজেকশন দিয়েছে সেটা কিন্তু আবার অ্যাবাভ 6.5%। তা আমার মনে হয় এটা গ্রোথ প্যাটার্নে আবার চলে আসবে, কিন্তু এই বছরটা কিন্তু একটা চ্যালেঞ্জিং বছর। আচ্ছা, আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনা করব, একটা বিরতির সময় হলো। দর্শক মণ্ডলীর সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন, ফিরে আসছি এক্ষুনি। বিরতির পর ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। তো এই পর্যায়ে আমরা আলোচনা করছি কাতার ইস্যুতে। আপনারা জানেন যে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি কাতার সফর করছেন। তো সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী। তো এই সফরকে কিভাবে দেখছেন আপনি? ধন্যবাদ। না, বেশ পজিটিভলি আমি দেখছি। বিশেষ করে প্রফেসর ইউনূস সাহেব, উনি তো একজন নোবেল লরিয়েট। আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রনায়কদেরকে দেখেছি আমাদের দেশে, যে বিভিন্ন দেশে যে অনেক কিছু চাইতে হয়, চেয়ে কিছু পায়, কিছু পায় না। তো ওনার ক্যারিসমেটিক পার্সোনালিটি বা ইমেজের জন্য ওনাকে না চাওয়ার আগে উনি পায়, এটা আমাদের জন্য কিন্তু একটা ব্লেসিংস বলতে পারে। ঠিক আছে, এই যে আমি প্রথমে বলি, কাতারে আপনার 725 জন সেনা সদস্য নেবেন সরকার উন্নয়নমূলক কাজ এবং নিরাপত্তার কাজে নিয়োজিত করার জন্য। এটা কিন্তু একটা নতুন এভিনিউ খুললো আমাদের, হ্যাঁ। এবং মিডল ইস্ট তো খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, আমাদের অর্থনীতির জন্য বলেন বা বহু রাজনৈতিক সব কিছুর বিষয়ে বলেন। এই যে সম্পর্ক গড়ে উঠলো, তারপরে সম্ভবত উনি কাতার আবার করবে LNG করার জন্য, তারপর আরও অনেকগুলো প্রস্তাব দিয়েছেন বা রাজি হয়েছেন তারা। তো এই জিনিসগুলো আমাদের জন্য খুবই ভালো এবং আশা করি যে উনি থাকাকালীন সময়ে এই সরকারের আমলে আমাদের মিডল ইস্টের সাথে যে সম্পর্ক, আমাদের আর্থিক যে সংগতি আরও শক্তিশালী করার জন্য তাদের সাপোর্টটা আমরা পেয়ে যাব। এবং কাতার তো এই সরকারকে নৈতিকভাবে বা বিভিন্নভাবে সমর্থন জানিয়েছে, পূর্ণ সমর্থন জানিয়েছে, আনকন্ডিশনাল। এই যে একটা জিনিস, এটাকে কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। এবং সেখানে তিনি প্রবাসী বাংলাদেশিদের সাথেও মিট করেছেন, কাতার বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিয়েছেন, এবং কাতারের আমির যে তার মায়ের সাথেও উনি বৈঠক করেছেন। মানে তার অ্যাকসেপ্টেবিলিটি কিন্তু মানে অভাবনীয়। ফর দ্য ফার্স্ট টাইম উনি কিন্তু কাতারের যে ইনভেস্টর তাদের জন্য, কাতারের জন্য কিন্তু বাংলাদেশ একটা স্পেশাল ইকোনমিক জোন করার জন্য একটা যে একটা প্রপোজাল দিয়েছেন যে আপনারা যদি চান তাহলে কিন্তু আপনার একটা লাইক আপনার যেটা আছে জাপানিজ একটা ইকোনমিক জোন আছে, চায়নাদেরকে কিন্তু বলা হয়েছে চায়নার একটা করবে, হয়তো কোরিয়ান ইকোনমিক জোন অলরেডি আছে। তো এছাড়াও কিন্তু কাতারে যেটা আছে আপনি সালাউদ্দিন ভাই যেটা বলেন LNG, আমরা জানি কিন্তু কাতার হচ্ছে সে আপনার মিডল ইস্টের অন্যতম একটা ধনী দেশ এবং ওয়ার্ল্ড ওয়াইড যে LNG সাপ্লাইয়ের ক্ষেত্রে কাতার ইজ ওয়ান অফ দ্য মেইন প্লেয়ার।
এবং বাংলাদেশে কিন্তু এলএনজি ইম্পোর্ট শুরু করেছে কাতার থেকে। এবং ইকোনমিক মানে ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসির দিক দিয়েও কাতার কিন্তু এখন একটা গুরুত্বপূর্ণ হাব। ইম্পর্টেন্ট রোল গ্লোবাল ইয়েতে অনেক স্ট্রং একটা ইয়ে করে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা বিভিন্ন জায়গায় বাইরে যে দেশগুলোতে যাচ্ছেন তিনি কিন্তু তিনটা জিনিস আমি দেখেছি, লক্ষ্য করেছি যে তিনি তিনটা জিনিসের উপর খুব গুরুত্ব আরোপ করে থাকেন। একটি হচ্ছে বিনিয়োগ, বাংলাদেশে বিনিয়োগ করার জন্য। আর রোহিঙ্গা ইস্যু নিয়ে তিনি সেখানে যে দেশে যান তাদের সাপোর্ট চান। আরেকটি হচ্ছে ওনার যে 3-0 এটাকে তিনি একটা প্রমোট করার চেষ্টা করেন। এটা ইকোনমি এনভায়রনমেন্টাল পয়েন্ট অফ ভিউ প্লাস আনএমপ্লয়েমেন্ট, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো আপনার ওয়েস্ট এবং জিরো পভার্টি। এটা হচ্ছে এই ধরনের মানে ওনার একটা স্লোগান। এবং এরই প্রেক্ষিতে কিন্তু উনি গ্লোবালি ভালো সাড়াও পাচ্ছেন, কারণ আলটিমেটলি গ্লোবালের যে ডিরেকশন ওই পথে কিন্তু যেতে হয় বা যাওয়ারই একটাই আছে। আমরা জানি যে প্রতি বছর যে আপনার গ্লোবাল কনফারেন্স, ক্লাইমেট যে কনফারেন্স হয়, ওটার অন্যতম টার্গেট কিন্তু আমরা নেট জিরোতে যাওয়া বা কার্বন এমিশন কিন্তু করা। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এবার প্রফেসর ইউনূসের কাতার ভ্রমণে আরেক অন্যতম দিক হচ্ছে উনি কিন্তু এবার কয়েকজন নারী প্লেয়ার যারা ন্যাশনাল প্লেয়ার তাদেরকে নিয়ে গিয়েছেন। এবং সবচেয়ে একটা ভালো খবর হচ্ছে উনি কিন্তু কাতারি ফাউন্ডেশন যেটা আছে ওনাদের থেকে কিন্তু একটা প্রমিস নিয়েছেন যে বাংলাদেশের যে উইমেন আপনার স্পোর্টস এরিনাতে ভালো সাপোর্ট দেওয়ার একটা প্রমিস করেছেন। এবং অ্যাট দ্য সেম টাইম উনি যে বাংলাদেশের যে বিভিন্ন মাদ্রাসাগুলো আছে, মাদ্রাসা এডুকেশনগুলোকে টেকনোলজি ওরিয়েন্টেড এবং মডার্ন এডুকেশন যাতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাতার থেকে সহায়তা চেয়েছেন এবং তারা কিন্তু পজিটিভলি আপনার রেসপন্সও করেছেন। এগুলো আসলে অনেক পজিটিভ একটা দিক। অ্যাপার্ট ফ্রম দ্যাট, কাতার কিন্তু নিজেরও কিন্তু আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের যে ট্যুরিজম সেক্টরে ইনভেস্ট করার জন্য। স্পেশালি আপনি যদি বলেন আপনার কক্সবাজার এবং আশেপাশে যে আমরা জানি বাংলাদেশের যে কক্সবাজার ইটস ওয়ান অফ দ্য লংগেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড। তো এইখানে যদি কিছু কিছু যে জোন আপনার সেপারেট করা হয় এবং এটা যদি স্পেশালি ট্যুরিস্ট জোন হিসেবে টার্গেট করা হয়, সেক্ষেত্রে আপনার কাতার বা অন্যান্য দেশে ইনভেস্টমেন্ট করার একটা স্কোপ আছে। এবং কাতার ইন পার্টিকুলার আগ্রহ দেখিয়েছে এই সমস্ত ক্ষেত্রে ইকোনমিক জন্য। মিস্টার চৌধুরী, আপনার কাছে সেটি হচ্ছে এই যে সাম্প্রতিক সময়ে প্রধান উপদেষ্টা বিভিন্ন দেশ সফর করছেন, দেখা গেছে অলমোস্ট 7-8টা দেশ তো ইতিমধ্যে তিনি গিয়েছেন এবং প্রত্যেকটা জায়গায় উনি একটা ভাইব তৈরি করতে পেরেছেন। এটা আমাদের আমাদের অর্থনীতিতে এটা ইম্প্যাক্ট করতে কি পরিমাণ, কতটুকু সময় লাগতে পারে, বা ওনার যে অ্যাক্টিভিটিস, ওনার যে গতি, এই বয়সে ওনার যে স্পিরিট, এটা আমাদের কতটুকু লাভবান করবে বা কত সময় লাগবে? না, অলরেডি তো ইম্প্যাক্ট পড়েছে, আমরা দেখতে পাচ্ছি। আমি কিছুক্ষণ আগে বলেছি যে যখন বিগত সরকারের পতন ঘটে আমাদের রিজার্ভ বোধহয় ছিল অ্যারাউন্ড 10 বিলিয়ন। সেখান থেকে এখন আমরা প্রায় 26.1 বিলিয়নে আমরা পৌঁছে গেছি। এর মধ্যে আবার আমরা 2 বিলিয়নের বেশি ঋণ শোধ করেছি, বৈদেশিক ঋণ। খেয়াল করেন আবার কাতারের 37 মিলিয়নও তো শোধ করার কথা দেখলাম। ওটা যে লোন আউটস্ট্যান্ডিং যে এলএনজি পারচেজ যেটা যে ছিল ওভারডিউ পেমেন্টস, যেখানে আমরা 3.1 বিলিয়নের একটা ঋণ ছিল বৈদেশিক ঋণ, সেটা শোধ করে আমরা 800 মিলিয়নে আসছি। এটাও শোধ করে দেওয়ার পরিকল্পনা চলছে। পাশাপাশি আমাদের রিজার্ভটাও আপ হয়েছে, 10 থেকে 26 বিলিয়নে গিয়েছে, যদি আমি ফিগারটা ঠিক বলে থাকি আর কি। উনি হয়তো ভালো বলতে পারবেন। বাট এই যে ইম্প্যাক্টটা পড়া শুরু করছে, সময় কত, মাত্র 8 মাস। এই 8 মাসে দেখেন কতগুলো আন্দোলন তাকে ফেস করতে হয়েছে এবং চলছে, এটা চলমান। এই যে আপনি ছাত্রদের যে শিক্ষাঙ্গনে যে অস্থিরতার কথা বলছেন, তুচ্ছ ঘটনা নিয়ে হচ্ছে। হ্যাঁ, এত ছাত্ররা নিজেদের ঠিক বুঝতে না পেরে ইনভলভ হয়ে যাচ্ছে। তো সেখানে যখন একটা ঝামেলা হয়, ওখানে উস্কানি দেওয়ার জন্য তো একদল বসে আছে শুধু ওই পেশি শক্তি নিয়ে না, বসে আছে অর্থ নিয়ে। প্রচুর অর্থ প্রবাহ হচ্ছে। আপনারা হয়তো সংবাদ মাধ্যমের লোক, আপনারা ভালো খবর জানবেন, আমরা যতটুকু খবর রাখি, প্রচুর অর্থ বিতরণ হচ্ছে পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য। আর ভারত আমাদের প্রতিবেশী, একজন প্রতিবেশী যদি এই ধরনের আচরণ করে, এটা খুব কষ্টকর। সেটাও কিন্তু প্রফেসর ইউনূস এবং তার সরকার সামাল দিচ্ছে, কোনো হইচই না করে। তো আমরা আশা করি যে উনি যতদিন আছেন আরও পজিটিভ ইম্প্যাক্ট পড়বেন, বিকজ অফ ওনার গ্রহণযোগ্যতা সারা বিশ্বব্যাপী। অফকোর্স প্রতিবেশী দেশে হয়তো কতটা আছে জানি না, বাট আমি আশাবাদী পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। বাট পাশাপাশি কিন্তু খেয়াল রাখতে হবে যে
ওনার এই অবস্থানটা কিন্তু খুব দীর্ঘমেয়াদী থাকাটাও আবার কিন্তু সমুচিত হবে না। এই সময়ের মধ্যেই এই ক্ষতগুলো উনি যদি পূরণ করে যেতে পারেন, আমাদের জন্য, জনগণের জন্য একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দিয়ে যেতে পারেন, আমার মনে হয় আমরা গণতন্ত্রের পথে হাঁটতে পারবো। সালাউদ্দিন ভাইয়ের সাথে আমি একটু অ্যাড করি। আপনি যে দেখবেন যে যখনই আপনার যে বিগত সরকারের যে পতন হলো, তারপরে কিন্তু আপনার রেমিটেন্স ফ্লো যেভাবে বাড়ছে, শুরু হয়ে হ্যাঁ, আমরা কিন্তু রেকর্ডের পর রেকর্ড আমরা দেখেছি। আমরা দেখেছি 2.5 বিলিয়ন ক্রস করেছে এবং ফর দ্য ফার্স্ট টাইম ইট ওয়েন্ট আপ 3 বিলিয়ন। 3 বিলিয়ন। তো এইটা কিন্তু একটা আপনার রিজার্ভের যে রিজার্ভের গ্রোথটা একটা বড় কাজ করেছে, যে রাইট রেমিটেন্স। তো সেই যার কারণে সালাউদ্দিন ভাই যেটা বললেন যে যখন এই গভর্নমেন্ট আসলো অগাস্টের সময়, তখন আউটস্ট্যান্ডিং ডেট ছিল, ফরেন আউটস্ট্যান্ডিং ডেট ছিল অ্যারাউন্ড $3.2 বিলিয়ন, যেটা কিন্তু এপ্রিল 27-এ নেমে আসছে প্রায় 600 মিলিয়ন। এবং আমরা এই সময় দেখেছি যে আপনারা জানেন বাংলাদেশের বড় গ্যাস এক্সপ্লোরেশন কোম্পানি হচ্ছে ইউএসএস শেভরনের কিন্তু 280 মিলিয়ন একটা আউটস্ট্যান্ডিং পেমেন্ট ছিল। এবং ওই পেমেন্টের কারণে ওরা কিন্তু আপনার ফিউচার ইনভেস্টমেন্টও স্টপ করে দিয়েছিল, যেটা আপনাদের আপনার গ্যাস প্রোডাকশনের ক্ষেত্রে বড় একটা হ্যাম্পার হচ্ছিল। তো ওই 2-2.5 বছরের যে পেন্ডিং যে আউটস্ট্যান্ডিং বিল, এইটা কিন্তু ক্লিয়ার করে ফেলেছে এই গভর্নমেন্ট। এখন শেভরন আর কোনো টাকাই পাবে না। আপনি দেখেন $280 মিলিয়ন থেকে কিন্তু এখন ওভারডিউ পেমেন্টটা অলরেডি জিরো চলে এসছে। আর আপনি যেটা বলেন কাতারও প্রায় $254 মিলিয়ন পেত যখন এই গভর্নমেন্ট ছিল, সেটাও গত 27 তারিখে এটা জিরো চলে এসছে। আবার শুরুতে আমরা একটা জিনিস, এই সরকারের শুরুতে আমরা একটা সংবাদ দেখেছিলাম যে ভারতের আদানি, হ্যাঁ, তাদের বিল না দেওয়ার জন্য তারা বন্ধ করে একবার দিবে বন্ধ বা করেছিল, একবার বন্ধ হ্যাঁ। করেছিল, একবার টোটাল শাটডাউন করেছিল, পরে আবার একটা ইউনিট চালু করেছে। এবং তারা বলেছে যে অ্যারাউন্ড 800 মিলিয়ন তারা বিভিন্ন 850 মিলিয়ন ডিউজ রয়েছে। এবং তারা বলেছেন যে $85 মিলিয়ন পার মান্থ যদি দেয়, তাহলে এটা তার একটা টাইম লাইনও দিয়েছে যে জুন 2025-এর মধ্যে টোটাল ওভারডিউ পেমেন্টটা ক্লিয়ার করার জন্য। তো গভর্নমেন্ট আসলে বিভিন্ন ইয়েতে আপনার ফ্রম এক্সপোর্ট আর্নিংস অ্যান্ড ফ্রম রেমিটেন্স, এটা কিন্তু প্রপার ম্যানেজমেন্ট হচ্ছে এবং আমরা দেখছি আউটস্ট্যান্ডিং পেমেন্টগুলো দিচ্ছে। এবং ওভারঅল ইকোনমিতে আপনি দেখবেন যে যদিও কিছু চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু স্মুথ একটা গোয়িং দেখছি। কিন্তু একটা জিনিস, কিন্তু একটা কত কিন্তু আমরা দেখছি কত, যদি এটা লোকালি দেখবেন, বাংলাদেশের শেয়ার মার্কেট কিন্তু প্রপারলি রান করছে না বলে অনেকে অভিযোগ করছে। কারণ আপনি দেখবেন এই গভর্নমেন্ট আসার পর এটা যেভাবে গোয়িং ডাউন, এটা আই ডোন্ট নো গভর্নমেন্ট এটা কেন করছে না। কিন্তু আপনি জানবেন অনেক বেকার এবং অনেক আপনার রিটায়ার্ড অফিসারদের অনেক টাকা কিন্তু শেয়ার মার্কেট রয়েছে, তারা কিন্তু সর্বশান্ত হয়ে যাচ্ছে। যদি গভর্নমেন্ট এদিকে না তাকায়, আমার মনে হয় একটা বড় অংশ কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হবেই, তার কিন্তু বিশাল রিসোর্স লস হবে। এবং আমরা দেখেছি 2010-10 সময় কিন্তু অনেকে সুইসাইড করেছিল যে ইয়াতে শেয়ার মার্কেটে কলাপস করার কারণে। এই সিচুয়েশন কিন্তু মানে এখনো বিরাজমান। আমরা আরও আলাপ করব, আমাদের একটা বিরতির সময় হলো। দর্শক মণ্ডলী, সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন, ফিরে আসছি এক্ষুনি। বিরতির পর আবারও ফিরে এলাম ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তো আমরা আরেকটি প্রসঙ্গে যাই মিস্টার চৌধুরী আপনার কাছে। সেটি হচ্ছে অতি সম্প্রতি আমরা দেখছি যে বিশেষ করে 5 আগস্টের পরে বেশ কিছু রাজনৈতিক দল ফর্ম করছে। তো আজ সকাল 10টায় আরেকটি রাজনৈতিক দল ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে হবে। তো এই যে রাজনৈতিক পরিবেশ ভালো হওয়ার কারণে কি এই রাজনৈতিক দল, নতুন নতুন মানুষ রাজনীতিতে আসছে, না তাদের নিজস্ব কোনো এজেন্ডা আছে, কি মনে করেন? না, ধন্যবাদ। রাজনৈতিক দল গঠন করা তো আসলে প্রতিটি নাগরিকের গণতান্ত্রিক অধিকার, যাদের সুযোগ সুবিধা হয় বা ইচ্ছে হয় তারা করতে পারে। তো এখানে একটা জিনিস হলো এজেন্ডা তো নিশ্চয়ই আছে। প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা লক্ষ্য থাকে, ম্যানিফেস্টো থাকে, সব কিছুই থাকে। তবে যেটা আপনি বলেন খুব সুন্দর একটা কথা, যে মানুষ অনেক বছর মনে হলো যে নিজেকে এক্সপ্রেস করার কোনো প্ল্যাটফর্ম পাচ্ছিল না, বা কেউ গণমাধ্যমে করুক, কেউ রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে করুক, যে কোনো সাংস্কৃতিক অঙ্গন থেকে করুক, মনে হলো যে একটু সাফোকেটেড ছিলেন আর কি দীর্ঘ সময়। তো
তো এখন ওনারা হয়তো খেয়াল করছেন যে বিভিন্ন নাগরিক যারা আছেন যে এই পরিস্থিতিতে আমি চাইলে একটা রাজনৈতিক দল গঠন করতে পারি, আমি আমার লক্ষ্যটাকে, আমার যে দর্শনটাকে সবাইকে জানাতে পারি। একটা সময় ছিল যে কোন ব্যক্তি আবেদন করবে, কার রেজিস্ট্রেশন বা নিবন্ধন হবে, কার হবে না, এই সব কিছুই ডিকটেট করতে একেবারে এক জায়গা থেকে। সো ওই জিনিসগুলো এখন নেই, কাজেই এই সুযোগটা হয়তো তারা মানে সবার মধ্যে একটা আস্থার পরিবেশ তৈরি হয়েছে যে এখন রাজনীতি করা যায়, এরকম একটা এবং কে কতটুকু ভালো করবে কি করবে না, আবার হারিয়ে যাবে কিনা সেটা পরের আলাপ, বাট দে হ্যাভ দ্য ফিলিং যে না আমরা এই জিনিসটাকে নিজেকে এক্সপ্রেস করতে পারি। সালাউদ্দিন ভাই ঠিক বলছে, এবং এটা জনগণের কিন্তু একটা অপশন ওয়াইড হচ্ছে, যে জনগণ যাদের পছন্দ, যদি কোনো পলিটিক্যাল পার্টিজের এজেন্ডা বা তাদের আপনার মিশন বা ভিশন যদি ভালো হয়, দে ক্যান চুজ ফ্রম মেনি পলিটিক্যাল পার্টিজ। যেমন আগে আমরা দেখতাম কি ছাত্ররা রাজনীতি বিমুখ ছিল, আমরা দীর্ঘদিন বলে আসছি যে আমাদের স্টুডেন্টরা, নতুন প্রজন্ম, তারা রাজনীতি বিমুখ, বাট তাদের রাজনীতিতে নিজেরাও তারা আসছে এবং নতুন নতুন যারা এতদিন তাদের মনের সুপ্ত বাসনা ছিল তারাও এখন রাজনৈতিক দল তৈরি করছেন। একটা উপযুক্ত পরিবেশ তারা হয়তো পেয়েছেন। দীর্ঘদিন যাবত আমরা দেখেছি বিএনপি আওয়ামী লীগের ঘুরে পড়ে কিন্তু নতুন পলিটিক্যাল পার্টির অ্যাক্টিভিটি বা ইয়াগুলি কিন্তু এটা সরকার তরফ থেকে যেহেতু কন্ট্রোল করা হচ্ছে। কিন্তু আমরা ইন্ডিয়াতে কি দেখেছি, ইন্ডিয়াতে আমরা দেখি বিজেপি এবং কংগ্রেসের ফাঁকে কিন্তু দিল্লিতে আম আদমি পার্টি চলে আসছে, কারণ ডিউ টু দেয়ার স্ট্রং কমিটমেন্ট ফর সাম পজিটিভ চেঞ্জেস। এখন বাংলাদেশে কিন্তু এই ধরনের সুযোগ তৈরি হচ্ছে, একটা সুবাতাস বইছে। যদি কোনো পলিটিক্যাল পার্টি গুড উইল নিয়ে পাবলিকেরকে একটা ম্যানিফেস্টো দিতে পারে এবং ইফ তারা যদি প্রুভ করতে পারে দে উইল ওয়ার্ক ফর দ্যাট, আমার মনে হয় দে ক্যান গেট দ্য পিপলস আচ্ছা, এই আমরা এই অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতা নেয় তখন কিন্তু বেশ কিছু না, অলমোস্ট ব্যাংকিং খাতে একটা ডিজাস্টার সেই অবস্থায় চলে এসেছে এবং প্রথম দিকে বলা হয়েছে যে কিছু ব্যাংক হয়তো তারা বন্ধ করতে হতে পারে, বাট এখন পর্যন্ত 8 মাসেও কিন্তু সরকার ইভেন টাকা পয়সা দিয়েও ব্যাংকগুলো চালু রেখেছে। আর ইসলামী ব্যাংক যেগুলো, সেগুলো কিন্তু বেশি ডিজাস্টারের শিকার হয়েছে ডিউ টু এসএলএম এন্ড গং। এটা মানে গভর্নমেন্ট এখন স্পুন ফিডিং করছে ইনফ্যাক্ট বিভিন্ন ব্যাংকে, যে যারা পুয়ার ব্যাংক। আপনি দেখবেন যে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর কিন্তু স্পেসিফিক্যালি বলেছিলেন 8-10টা ব্যাংক কিন্তু একেবারে নিয়ার টু কলাপস, এবং উনি কিন্তু নাম ধরে বলেছিলেন। পরে আবার বলেছেন যে 2-1টা ব্যাংক কিন্তু আবার রিকভার করেছে, যেমন ইসিবি এবং ইসলামী ব্যাংক কথা ইন পার্টিকুলার বলেছেন। কিন্তু আমরা দেখেছি যে আপনি ইসলামী ব্যাংকগুলোর কথা বলেছেন, আল আরাফা সোশ্যাল ইসলামী বা ইসলামী ব্যাংক, যেখানে আপনার এসএলএম গ্রুপের আপনার একটা ডোমিনেন্স ছিল, আমরা দেখেছি বিভিন্ন ডিরেক্টরশিপ সহ বিভিন্ন ইয়াতে, এবং তারা বিভিন্ন নিউজে এসছে এবং আপনার দুদক কিংবা বিএফআই থেকে ইনভেস্টিগেশনে দেখা যাচ্ছে তারা থাউজেন্ডস অফ ক্রোর্স টাকা কিন্তু নিয়ে গিয়েছে বিভিন্ন নামে বেনামে, যে কারণে আপনার এই ব্যাংকিং সেক্টর কলাপস করেছে। তো এটা কিন্তু আমরা দেখেছি যে বিগত আওয়ামী লীগ গভর্নমেন্টের প্রথম থেকে কিন্তু ব্যাংকিং সেক্টর কলাপসের জন্য বিভিন্নভাবে একটা গ্রুপ সিন্ডিকেট কিন্তু কাজ করেছে। আমরা দেখি বেসিক ব্যাংকের বাচ্চু থেকে শুরু করে যে আপনার ব্যাংকে ডাকাতি শুরু হয়েছিল, চুরি হয়েছিল, সেটা কিন্তু কন্টিনিউ করেছে টিল দ্য লাস্ট ডেট অফ দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট, যার কারণে কিন্তু দেশের ইকোনমি কিন্তু একেবারে 12টা বেজেছে এবং এখনও এটার আপনার ইম্প্যাক্টটা রয়ে গেছে। আমরা আরেকটা প্রসঙ্গে যাই, আমাদের সময় প্রায় শেষের দিকে, সেটি হচ্ছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পেহেলগামে হামলা হয়েছে, সেখানে 26 জন পর্যটক নিহত হয়, বলা হচ্ছে যে বেশিরভাগ বেসামরিক লোক। তো এই যে ভারতের পেহেলগামে যে হামলার ঘটনায় ভারত পাকিস্তান একটা উত্তেজনা বিরাজ করছে। একদিকে উত্তেজনা ভারত পাকিস্তানের, পাশাপাশি বাংলাদেশের প্রভাব কি পড়বে আপনি কি মনে করেন? আবার এর মধ্যে পাকিস্তানের যে উপপ্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশ সফর করার কথা ছিল 27 এপ্রিল, উনি স্থগিত করেছেন। ওভারঅল যদি সংক্ষেপে একটু বলেন। না, ধন্যবাদ। দেখুন, একটা বিভৎস, জঘন্য, নৃশংসতম হত্যাকাণ্ড ঘটেছে, যে জায়গাটাকে আমরা জানি অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য লীলাভূমি হিসাবে। অনেকেই জায়গাটাকে মিনি সুইজারল্যান্ডের সাথে তুলনা করে। প্রচুর পরিমাণ লক্ষ লক্ষ পর্যটক প্রতি বছর যায় ওখানে। সেখানে এই ঘটনাটা ঘটেছে, এবং ঘটনাটা ঘটেছে এমনভাবে ঘটেছে এবং উপস্থাপিত হয়েছে যে সন্দেহভাজন লোকটা মুসলমান, এটা এসছে আর কি, সন্দেহভাজন বলছি, এখন কনফার্ম না। এবং তারা গিয়ে আপনার নাম পরিচয় জেনে ওরা হিন্দু কিনা শুধু পুরুষদেরকে হত্যা করেছে, নিন্দা জানাই ভীষণভাবে।
কিন্তু এখানে একটা ব্যাপার খেয়াল রাখেন, ওই জায়গাটা কিন্তু হাইলি মিলিটারাইজড একটা জায়গা, নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ওখানে আছে, বহু বছর ধরে আমরা জেনে আসছি, যার ফলে পর্যটকরা যাচ্ছে। ছোট্ট একটা উদাহরণ দেই, পশ্চিমবাংলায় এক ভদ্রলোকের একটা ফেসবুক স্ট্যাটাস আসার সময় দেখে আসলাম যে বেশ কয়েকদিন আগে তার মাকে নিয়ে বেড়াতে গেছে। মা বুড়ো মানুষ, বাঙালি যেটা করে পান সুপারি খায়, তো সুপারি কাটার জন্য যেটা শর্তা বলে না, ওইটা সাথে নিয়ে গিয়েছিল, ওইটাও চেক করে কিন্তু আপনার নিরাপত্তা বাহিনীরা রেখে দিয়েছে। আচ্ছা, এরকম একটা নিরাপত্তা বেষ্টনীতে 6-7 জন সন্ত্রাসী এলো, কাঁধে AK-47 ঝুলিয়ে, সময় নিয়ে বেছে বেছে টার্গেট করে মেরে চলে গেল, ধরা পড়লো না। এই প্রশ্নটা অনেক কিছু সন্দেহের উদ্রেক করেছে। শুধু আমার না, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একই প্রশ্ন করেছে। এটা কি আমাদের পিলখানার সাথে কি আপনি কানেক্ট রিলেট করতে পারেন? আমি কিনা? ওইভাবে relate এই যাচ্ছি ঘটনার না। সাথে? আমি যাচ্ছি যে আমি বলছি কি যে এটা না উদ্ঘাটন করা পর্যন্ত বলা ঠিক না, তবু সন্দেহটা রয়ে যায়। এই কারণে আপনি যে 2019-এ যে আপনার যে ইয়েতে হলো, যে এটা কি বলে এটাকে, পুলওয়ামে যে ঘটনা ঘটলো, আত্মঘাতী বোমাতে 40 জন সৈনিক মারা গেল, পাকিস্তানকে তারা দোষারোপ করলো। এই যে হিন্দুত্ববাদী রাজনীতি যেটা করে আসছে গেরুয়া শিবির, ঠিক আছে, এই হিন্দু মুসলমানের যে বিভাজনটা করার চেষ্টা করছে, এটা করে কিন্তু তারা ফায়দা লুটেছে এবং পরপর 3বার কিন্তু মোদী সরকার নির্বাচিত হয়েছে, খেয়াল করেন। কিন্তু এখন তো নির্বাচন সামনে নেই, কিন্তু এখন কেন এই ঘটনাটা ঘটছে আমি সন্দেহের দৃষ্টি থেকে বলছি। আপনি দেখেন ওয়াকফ আইন পরিবর্তিত করেছে, ভারতের মুসলমানদের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করছে। হিন্দুত্ববাদী যারা আছেন, এই বিজেপি সমর্থকরা, তারা মসজিদ মাদ্রাসা ভাঙছে। এখানে কিন্তু একটা বিভাজন সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, এবং তারা কিন্তু ঘটনা ঘটার সাথে সাথে তদন্তের পূর্বে কিন্তু গতানুগতিকভাবে পাকিস্তানকে দোষারোপ দিচ্ছে যে এটা একটা গ্রুপ নাকি দাবি করেছে, কি বলে এটাকে, রেজিস্ট্যান্স ফ্রন্ট, TRF বলে, সেটা লস্করে তৈয়বার ছায়া সংগঠন হিসেবে তারা এটাকে উদ্ঘাটন করার চেষ্টা করছে। এখন হয়েছে কি, 2019-এ কিন্তু তারা সার্জিক্যাল স্ট্রাইকে গিয়েছিল, বাট লাভের লাভ কিছু হয় নাই। দে আর হিউমিলেটেড। একটা MiG-21 নিয়ে পাইলট পড়ে গিয়েছিল, পাকিস্তান ধরে আবার ফেরত পাঠিয়েছে। এখন হয়েছে কি, মোদির অবস্থানটা এরকম হয়েছে, আঞ্চলিক যে দেশগুলো আছে, সর্বশেষ বন্ধুত্ব ছিল তার বিগত বাংলাদেশের সরকারের সাথে, এখন সেই সরকারও নেই। কাজে এই অঞ্চলে কিন্তু তার প্রভাব প্রতিপত্তি কিন্তু একেবারে নেই। তার নিজের দেশেও কিন্তু তার জনপ্রিয়তা কমেছে। এখন সে তার দলের স্বার্থে, আগামী নির্বাচনে তাদের ইয়ের স্বার্থে, হিন্দুত্ববাদী যেই কি বলে এই রাজনীতিটাকে উস্কে দিয়ে বিভাজন সৃষ্টি করে চাচ্ছে কিছু ফায়দা নেওয়ার জন্য। এখন হয়েছে কি, কোন ফায়দাটা তারা পাবে? বিজেপি হিউজ বেনিফিট পাবে পলিটিক্যালি। আপনি দেখেন পাকিস্তানের এগেনস্টে তারা যুদ্ধে নেমেছে। 1960 সালে যেই সিন্ধু পানি বন্টন চুক্তি হয়েছে, এরপরে কিন্তু অনেক যুদ্ধ হয়েছে, 65 ওয়ার হয়েছে, এই চুক্তি কিন্তু বাতিল হয়নি। কিন্তু এবারের ঘটনা কিন্তু এই চুক্তি বাতিল করেছে, খেয়াল করেন। তো এটা কেন করেছে? বিকজ নরেন্দ্র মোদী সাহেব এমন এক জায়গায় পৌঁছেছে, তাকে এমন কিছু করতে হবে যেন তার জনপ্রিয়তা বা তার দলের মানে শক্তিশালী অবস্থানটা ধরে রাখা যায় আর কি। সো এইটা আমাদের দেশে কিন্তু একটা ইম্প্যাক্ট পড়বে। কীভাবে আমি বলি, আমাদের দেশে একজন হিন্দু ধর্মাবলম্বীর কেউ যদি স্বাভাবিক মৃত্যু হয়, আপনি দেখবেন যে পশ্চিমবাংলার গণমাধ্যম বলেছে যে তার উপর নির্যাতন করে হত্যা করা হয়েছে। কিছুদিন একটা হলো দিনাজপুরে, খেয়াল করেছেন। তো এইটা কিন্তু যখন পাকিস্তানের সাথে এই কোন্দলটা চলবে, আমাদের সাথে পাকিস্তানের একটা সম্পর্ক হয়েছে, বাণিজ্যিক জাহাজ আসা যাওয়া করছে, হ্যাঁ, এইটার উত্তাপটা আমাদের এখানে ছড়িয়ে দেখাবে যে আমাদের এখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। ওয়ারেস ভারতীয় গোয়েন্দা সংস্থা তাকে কিন্তু যুক্তরাষ্ট্রের যে ধর্মীয় একটি সংস্থা সুপারিশ করেছে নিষিদ্ধ করার জন্য, বিকজ সংখ্যালঘুদের উপর তারা নির্যাতন করেছে এবং তাদের কাছে বিশ্বাসযোগ্য প্রমাণ আছে। যুক্তরাষ্ট্র তো এমনি সুপারিশ করে না। এই সমস্ত কিছুকে রিকভার করার জন্য আমার সন্দেহ, আমার না শুধু, ইভেন ভারতীয় নাগরিকদের সন্দেহ হয়েছে, ইনক্লুডিং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, যে আমাদের সেনাবাহিনী থাকতে এই ঘটনাটা কীভাবে ঘটে। তো আমাদের হাতে আর সময় নেই। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের ইস্পানি মির্জাপুর 0 আওয়ার। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।